সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম চ্যানেল বাংলার এই নিয়মিত অনুষ্ঠান সাপ্তাহিক মুসলিম বিশ্ব। আমরা গত সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী আপনাদের সামনে অ্যানালাইসিস করি এবং এই অ্যানালাইসিসকে সামনে নিয়ে সেই ঘটনাবলীর যে ভবিষ্যৎ অথবা ঘটনাগুলির বর্তমান এগুলো অ্যানালাইসিস করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। গত এক সপ্তাহ অর্থাৎ আমরা যদি ধরি গত মানডে থেকে আজকের মানডে পর্যন্ত আমরা একটি ঘটনা, বিশেষ করে মুসলিম বিশ্ব বাইরে আরও ঘটনা আছে, কিন্তু মুসলিম বিশ্বে একটি ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয়েছে। যে আলোচিত ঘটনাকেই সামনে নিয়ে আমরা আজকে চেষ্টা করব একটু ইনডেপথ সেই বিষয়টাকে আলোচনায় আনতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকেই আজকের এই অনুষ্ঠান দেখছেন, ইসলাম চ্যানেল বাংলার এই নিয়মিত অনুষ্ঠানে স্ক্রিনে একটি নাম্বার পাবেন, যে নাম্বারটিতে ফোন করে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, অথবা যিনি আমাদের নিয়মিত গেস্ট থাকবেন তার সঙ্গেও আপনারা আলোচনা করতে পারবেন, অথবা কোনো বিষয়ে আপনাদের নিজস্ব কোনো মন্তব্য থাকলে সেটারও সুযোগ রয়েছে স্ক্রিনের ওই নাম্বারটিতে সরাসরি ফোনের মাধ্যমে। নেক্সট 1 ঘন্টা আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা এবং উপস্থাপনার জন্য আমি ডক্টর কামরুল হাসান আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যখন ইরানের কথা বলি, গত সপ্তাহে ইরানে ঘটে যাওয়া ঘটনা বলি আজকে আমাদের আলোচ্য বিষয়ের মূল এজেন্ডা। এবং আপনাদের সামনে যদি একটু ব্যাকগ্রাউন্ড উপস্থাপন করি যে ইরান এমন একটা কান্ট্রি, আপনারা সকলেই এর কম বেশি ইতিহাস জানেন। আমরা যারা পারস্য সাম্রাজ্যের ইতিহাসের কথা বলে থাকি, যারা ইসলামী কান্ট্রিগুলোর বর্ণনা দিয়ে থাকি, তাহলে দেখতে পাবো যে এই পারস্য সাম্রাজ্য যখন দুনিয়াতে রোমান সাম্রাজ্যের, গ্রিক সাম্রাজ্যের কাহিনীগুলো বলি, তখন থেকে এই পারস্য সাম্রাজ্যের যে ইতিহাস সেটির সঙ্গেই যুক্ত হচ্ছে আজকের ইরান। এবং আমরা দেখতে পাই এই দেশটিতে জন্ম নেওয়া পৃথিবী খ্যাত সাহিত্যিক, পৃথিবী খ্যাত নানা রকম গবেষক, নানা রকম দার্শনিক, নানা রকম বৈজ্ঞানিক আমরা এই দেশটিতে পেয়েছি। এবং ইসলামের সামগ্রিক উত্থান, মুসলিম ওয়ার্ল্ডের সামগ্রিক উত্থানের পিছনে আপনারা যদি উমাইয়া সাম্রাজ্য, আব্বাসীয় সাম্রাজ্য এবং পরবর্তীতে দেখেন, তাহলে পাবেন এই পারস্য অথবা ইরান থেকে আসা পৃথিবীর বড় বড় জ্ঞানী গুণী মানুষের চিত্র। সেটা ফেরদৌসী হোক, যার কথা আপনারা ঐতিহাসিকভাবে শুধু আমাদের দেশ নয় সারা পৃথিবীব্যাপী জ্ঞাত। ইরানের বিভিন্ন সিটির যখন আপনি নাম শুনবেন, তখন সেই নামগুলোতে পাবেন ব্যক্তিদের বিরাট অবস্থান। এবং আমরা দেখতে পাই ইরানের এই সামগ্রিক অবস্থান, সেটা শাহ এর সময়ে, অর্থাৎ একটি বড় সাম্রাজ্য যেটাকে রেজা শাহ পাহলবীর সাম্রাজ্য বলা হতো, এই সাম্রাজ্যের পরবর্তীতে ইরান একটি রেভলিউশনের মাধ্যমে আমরা দেখতে পাই 1979-এ একটি ইসলামী রেভলিউশন হয়। এবং সেই ইসলামী রেভলিউশনের যারা নেতৃত্ব দিয়েছিল, যেসব শহরগুলো, তার মধ্যে একটি শহর ছিল কোম শহর, যেখানে ইরানের সবচেয়ে বড় বড় মাদ্রাসা, যেটাকে আমরা সেমিনারিজ বলি বা রিলিজিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশন বলি, সেই সবগুলোই বিস্তৃত ছিল এই কোম শহর এবং আরও অনেক শহরে বিস্তৃত সেই সমস্ত ঘটনাবলীর মধ্য দিয়ে। এখন আসতে পারি গত এক সপ্তাহে কী ঘটেছে ইরানে। আমরা যদি বিস্তারিত ইতিহাস নাও বলি, তাহলে দেখতে পাবো ইরানের গত এক সপ্তাহে মারাত্মক বিক্ষোভ, সহিংসতা, যেটার বর্ণনা আপনারা যারা দেশ এবং বিদেশের নিউজ মিডিয়া সম্পর্কে জ্ঞাত আছেন, তারা দেখবেন ব্যাপক ভিত্তিক ইরানের এই সংঘর্ষ, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এবং আজকে পর্যন্ত যতক্ষণ আমরা জানি, আমরা আমাদের গেস্ট এ বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন এবং আমরা দেখতে চাইব যে কেন এটা ঘটেছে এবং ইরানের ভবিষ্যৎটা কী। আজকে আমাদের সামনে যিনি গেস্ট হিসেবে আছেন, উনি আমাদের নিয়মিত এই অনুষ্ঠানের একজন গণ্যমান্য গেস্ট, আমাদের মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম মিজান ভাই।
আপনি আসার জন্য ধন্যবাদ। আমরা ইরান সম্পর্কে আজকে একটু ইনডেপথ আলোচনা করতে চাই, কারণ আমরা নানা কারণেই ইরান একটি আলোচিত দেশ, এবং আমরা দেখেছি যেটা ইরানে এরকম বিক্ষোভ নতুন নয়, যদিও এইটার গুণগত মান এবং গুণগত অবস্থান কমপ্লিট ডিফারেন্ট। এর আগে আমরা যদি ইরানের এই সমস্ত বিক্ষোভের অনেক কাহিনী দেখে থাকি, বিভিন্ন সময়ে অর্থনৈতিকভাবে এরকম বিক্ষোভ হয়েছে, বিক্ষোভের কারণে বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বিভিন্ন সময়ে সর্বশেষ যে বিক্ষোভটা আমরা দেখেছি বলা হয়ে থাকে যে এই যে 50 বছর, অর্থাৎ আইটি থেকে যদি শুরু করি, এখন আমরা 26-এ পড়লাম, শিক্ষার্থীদের আন্দোলন হয়েছে, মাহাসা আন্দোলন, যেটা মাহাসা আমিনি আন্দোলন 2022-তে আমরা পড়ে আসছি। এই যে আন্দোলন, যেটা আমরা এখন রিয়েল সংকট, অর্থাৎ ইরানি যে মুদ্রা কারেন্সি, সেই রিয়েল হঠাৎ করে এত অবনতি হয়, এবং তারপর আমরা দেখেছি যে এটা একটি কি বলা যায়, ব্যবসায়ীদের ধর্মঘট থেকে আজকে পর্যন্ত আন্দোলনের যে বিস্তৃতি, এবং বলা হয়ে থাকে যে 500-র উপরে লোক নিহত হয়েছে এবং হাজার হাজার লোককে ধর্মঘট করা হয়েছে। তো সার্বিকভাবে এই যে অবস্থাটা, আমরা প্রথমেই জানতে চাইব, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে জানতে চাই। প্রথমে জানতে চাইব যে এইটার কারণ, বিভিন্ন কারণে বিক্ষোভ হয়ে থাকে, কিন্তু এটা এত সহিংস এবং এত ব্যাপকতা লাভ করার মূল কারণ আপনার কাছে কি মনে হয়? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, কয়েকটা জিনিস আমরা জানা লাগবো। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমাদের একটা কমিউনিটি জানা লাগবো। আমরা একটু পিছেতে ইগল পার্সপেক্টিভে দেখা লাগবো। কয়েকটা জিনিস আমরা জানা লাগবো। ইরানটার জায়গাটা কয়, ইরান কোন জায়গা? সেই ইরান একটা হইলো সিভিলাইজেশনাল কান্ট্রি, এইটা আমরা জানি। ওকে, 3000 বছর ইতিহাস, পলাশিল পার্সিয়ান, এরপরে একটা মুসলমান হইলো সুন্নি, ইসলামিক সিভিলাইজেশনের মধ্যে তার বিরাট কন্ট্রিবিউশন রয়েছে। পাহলভি ডাইনেস্টি। Iran is one of the biggest countries in the world as well. Iran হলো একটা civilization state, এইটা হলো mountainous country, so India এই জায়গা, আর মিডল ইস্ট, ইরাক, সৌদি এই জায়গা, আর উপরে হলো আপনার উজবেকিস্তান আর তাজিকিস্তান, কয়েকটা জিনিস। এইটা হলো মিডল ইস্টার্ন কান্ট্রি as well. ওকে, কয়েকটা জিনিস আমরা জানা লাগবো। ইরান সবসময় 2-3 হাজার বছর থেকে নানি সবসময় তারা একটা হলো কনফ্লিক্ট বিটুইন গ্রিকস, রোমানস, পার্সিয়ানস, পরে একটা আরব নেশন। এইটা 9টা জিনিস নয়, এটা যুদ্ধ হয়েছে এই সমস্ত নয় জিনিস নয়। তাহলে এটা হলো সিভিলাইজেশনাল পাওয়ার, সিভিলাইজেশন। পার্সিয়ানটা একটা জিনিস আমরা জানা লাগবে। তারা একটা মাইন্ডটা একটু ডিফারেন্ট, তারা একটা থিঙ্কিং একটু ডিফারেন্ট, তারা একটা ফিলসফি একটু ডিফারেন্ট। তারা হইলো একটা সিভিলাইজেশন মানুষ, just like Chinese, just like Indian, so to speak. এবং যার কারণে আমাদের হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইতিহাস পার্সিয়ান যে ইনফ্লুয়েন্স হিউজ। যে জায়গা থেকে না মাহমুদ গাজনভি আসলো, মুঘলদের হোল সাম্রাজ্য, মুঘল দিল্লি সুলতানাইট, পার্সিয়ানাইট বলতে ফার্সিটা আমাদের ল্যাঙ্গুয়েজ, ইভেন আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ, কয়েকটা ওয়ার্ড আছে আমার বাংলা ল্যাঙ্গুয়েজ, এটা ফার্সি থেকে। ফার্সি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ। 1835 সালে আমরা চেঞ্জ করি। এক্স্যাক্টলি, আমাদের মসজিদের ডিজাইন হলো পার্সিয়ান ডিজাইন, আমাদের কাপড়টা আমারটার কিছু জিনিসটা না, কয়েকটা জিনিস আমরা জানাবো না। এইটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। সিন্স আমাদের অটোমান এম্পায়ারটা collapse হলো, আর আপনার পাভলি ডাইনেস্টি, শিয়া ডিনেস্টি আছিল, কিং ডাইনেস্টি, টা collapse হলো। ইরান went through, became a nation state হলো। এই সময় তারা একটা গ্রেট গেম, এটা আইডিয়া আছিল গ্রেট গেম বিটুইন ব্রিটেন, যে সময় ব্রিটেনটা পাওয়ার আছিল, আর একটা জিনিস আছিল আপনার রাশিয়ান এম্পায়ার। তারা সবসময় তারা কন্ট্রোল করতে চাইলো ইরানরা। Okay, because of the resources, strategic location plus the resources. Fast forward, after the British Empire declined, আমাদেরকে জানানি next control হাসিল আমেরিকা। মেইন control হলো আপনার oil industry তারা কন্ট্রোল করতে চাইলো via the CIA and other mechanisms. Now,
the Islamic revolution I think আসলো। you bring the right thing. The Iran is not only civilization, it has a huge oil power and exactly এবং তার যে রুট হরমুজ প্রণালী দিয়ে যে এই জায়গাটা আমরা দেখলে ম্যাপে দেখলে স্ট্রেট অফ হরমুজ রাইট কাতারের সামনে, রাইট দুবাইয়ের সামনে, বাহরাইনের লাগা, জিসিসির সমস্ত অয়েল তো এই সারাটা রুট দিয়ে আরেকটা জিনিস আমরা জানা লাগবো। তারা তেল মেইন ডিফারেন্স ভেনিজুয়েলিয়ান তেল আর ইরানিয়ান তেল। ইরানিয়ান তেল, সৌদি তেল মাটির থেকে আসলে ready to use more or less রিফাইন করা লাগে। ভেনেজুয়েলিয়ান তেল এটা রিফাইন করা লাগবে, একটা হেভি, এইজন্য ইরানি অয়েল ওগুলোকে সুইট অয়েল বলে, মানে খুব and Iranian oil is one of the top proven reserves in the world. Okay, now Iranian তারা খুব বড় একটা ব্যবসা করলো with Russia and Chinese. Russia তারা একটা আর্মস দিল, কয়েকটা জিনিস রাশিয়াতে তারা চায়না অয়েল, তারা নিজের অয়েল আছে। মেইন কান্ট্রি যে কে ইনভেস্ট করলো অয়েল থেকে হইলো আপনার চায়না। ওকে, চায়না। এইটা জিনিস আপনার জানা লাগবে। ঠিক আছে, জানলাম। নাও চায়নার মেইন পারপাস হইলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তারা এটা বেল্ট অ্যান্ড রোড BRS। আরেকটা কান্ট্রি which is very very important আমরা জানা রাখবো, India and Iran have a very long relationship. তারা তেল কিনে প্লাস কয়েকটা জিনিস তারা একটা স্ট্র্যাটেজিক গ্লোবাল সাউথ এন্ড স্ট্র্যাটেজিক একটা অ্যালায়েন্স আছে। এই কয়েকটা জিনিস আমরা জানা লাগবো, বিকজ এইটা পিকচারটা না দিলে গ্লোবাল পিকচারটা আমরা পেলাম। জি, এবার নাও এইটা সো ফাস্ট ফরওয়ার্ড অবভিয়াসলি 50 বছর থেকে ইসলামিক রেভলিউশন, শিয়া রেভলিউশন, তারা একটা থিওক্রেসি, তারা একটা থিওক্রেসি বলতে তারা একটা ইমাম সাহেব হইলো তোমার সুপ্রিম লিডার ইফেক্টিভলি সব কথা, বাট তারা একটা সফিস্টিকেটেড ফিলসফি, একটা ডেমোক্রেটিক সিস্টেম, বাট আমরা not like Western liberalism. Exactly. Not like Western. Different democracy. Different type of democracy. It's sure up, it's a different type of shura, right. Now, 50 বছর থেকে unfortunately তারা একটা স্যাংশনটা চলে। Right? Sanction চলে চলে। So 50 বছর থেকে তারা যদি স্যাংশন যদি তারা চলতে স্যার, right? Can you understand how weak that তারাটা ইকোনমি হইলো? Despite that, তারা একটা weapon industry quite sophisticated. Despite that, তারা একটা education system first class compared to Arab countries, Gulf countries থেকে তার মানুষটা খুব শিক্ষিত মানুষ। Okay, so number one civilization problematic state কে তারা দেখতে পারে না তোমার হইলো against the greater Israel project হইলো Israel is not only a settler colonialism project of the West, in particular America, but at the same time, they see Iran as a threat. Tara কয়েকটা যুদ্ধ হইলো in the past, কয়েকটা weapons তারা attack করলো নিজে, আমরা জানি, and recently as well. So that's number one. Number two, we know global South, because the new great game is between China and America. শুধু ইসরায়েল নয়, China and America. Great power call তারা normally quite rarely তারা নিজের যুদ্ধ করে। So যদি আমেরিকান যুদ্ধ করলে সারা দুনিয়াটা ফিনিশ। যদি আমেরিকা and China যুদ্ধ করে, they'll all use nuclear weapons and we are all finished. That's the reality. এই লিগি তারা ছোট proxy war করে। Proxy war বলতে they will use lower power nations. Lower power nation বলতে হইলো আমাদের Iran or Saudi or etc. Now, এই গেঞ্জাম চলে এরকম অশান্তি, সন্ত্রাসী etc. demonstration, it is mainly sponsored by Israel and America. তারা চায় regime change. তারা চায় না Islamic revolution in the Iranian revolution. এই লিগেটা আমরা দেখলাম, but now there's a counter revolution. Many people who are supportive of the regime are going out and demonstrating for the regime. So unfortunately for the American and for the Israelis, they don't know, I'm not sure how long it will last. I'm জানি না, but it is জিনিসটা আমরা জানা। কিন্তু আমার কোশ্চেনের ইয়েটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড স্যাংশন একটা কারণ, এবং স্যাংশনের মোটামুটি একটা ইয়ে আপনি দিয়েছেন, কিন্তু ইরান কি তার নিজস্ব যে
আমরা জানি যে একটা নেশন স্টেট হিসেবে যখন সে 79-এ আসছে, তার যে শক্তিশালী জাতীয় অর্থনীতি গড়ে তুলতে কি নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন বা নিজস্ব যে কারাপ্ট হয়ে গেছে, তারা নিজের রেজিমের ভিতরে কয়েকটা মোল্লা, কয়েকটা গভর্নমেন্ট অফিশিয়াল, হাই ক্লাস গভর্নমেন্ট লিবারাল কনজারভেটিভ এবং মিক্স হয়ে গেছে। যে কোনো নেশন 50 বছর পরে, 30 বছর পরে, এক্সেট্রা এক্সেট্রা, যদি ওয়ান সিস্টেম থাকে, ওয়ান লিডারশিপ থাকে, কারাপশন হইবে না নি হইব। তো এই সিস্টেম, এইটা ইন্টারনাল কারাপশন বিকজ অফ 50 years of sanctions and problems. And একটা জিনিস আমরা বলি যায়, Iran also had a 8-year war with Iraq before the Iraq war, before the Gulf War. এইটা জিনিস আমরা বললাম, এইটাতে তারা একটা উইকনেস হইল। প্লাস গালফ ওয়ারের পরে আমরা জানি 9/11 পরে ওয়ার অন টেরর, ইরান সবসময় তার একটা তার উপরে একটা দোষ হয়, and plus the rivalries between Saudi and Iran. Saudi likes to claim it is the defender of Sunnism, whereas Iran is the so-called defender of and inspirer of Shiism. Iran-তে আরেকটা মিস্টেক মানাইলো, খুব বড় একটা মিস্টেক মানাইলো। গত 10 বছর থেকে তারা খুবই এক্সপেরিমেন্ট করলো ইন সুরিয়াত, লেবানন উইথ দেয়ার প্রক্সিস। এটাতে একটা আসবো আপনার কাছে। এই প্রশ্নটা অনেক আলোচক বা অনেক মিডল ইস্টের যারা অ্যানালিস্ট তারা তুলেছে, এবং সাম এক্সটেন্ট তারা এটাকে ইভেন কম্পেয়ার করেছে কিছুটা পাকিস্তানের সাথে। হাউ দে কম্পেয়ার ইট, তারা বলতেছে যে পাকিস্তানের যখন জন্ম হয় তখন পাকিস্তানের একমাত্র বলতে পারেন এনিমি যাকে বলে আর কি একেবারে ভারত। সেই ভারত এনিমিকে ট্যাকল করতে গিয়ে, ডিফেন্স ট্যাকল করতে গিয়ে আজকে তাকে চায়নার সঙ্গে সিরিয়াস ডিফেন্স প্যাক্ট করতে হয়েছে, অথবা তার ইন্টারনাল নিউক্লিয়ার পাওয়ারকে সে ডেভেলপ করতে হয়েছে, যেহেতু তার এনিমি নিউক্লিয়ার পাওয়ার আছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বলা হচ্ছে যে তার এই ডিফেন্স করতে গিয়ে তার নিজের দেশের মানুষের যে ডোমেস্টিক মানুষদের যে পাকিস্তান অর্থবস্থার উন্নতি ইত্যাদি ইত্যাদি, এইটাকে প্যারালাল বলতেছে তারা। যে এখানে একই ব্যাপার যে বিপ্লবকে টিকায় রাখতে গিয়ে আপনি যে কথা বললেন, ইসরায়েল, আমেরিকা, এই সমস্ত শক্তি, এখন এই সমস্ত শক্তির এগেনস্টে সে একটা রিজিওনাল পাওয়ার হিসেবে গড়ে তুলতে গিয়ে এই সমস্ত প্রক্সি মনে করেন লেবাননে হিজবুল্লাহ, তারপরে আসাদের কাছে আসাদকে করে এই সমস্ত জায়গাতে হিউজ অর্থ ব্যয় করার কারণে দেশের অর্থনীতির অবস্থা, এটা কি আসলে কিছুটা প্যারালাল পাকিস্তানের লগে কম্পারিজন নাই। পাকিস্তান, generally speaking, Pakistan is a multi-nation state with many different ethnicities who are forced to speak Urdu. Okay, পলার থেকে পাকিস্তানটা এক্সপেরিমেন্টাল রং হাসিল। রাইট, ইরান হলো একটা সিভিলাইজেশনাল স্টেট, তারা একটা মানুষটা এক মোরেলেস, তারা সকল দাড়ি না ফার্সি তারা, এন্ড মোরেলেস তারা একটা কালচারটা সমান। এইটা জিনিস আমরা জানি। আরেকটা জিনিস আমরা জানি না, তারার বিগেস্ট মিস্টেক উইদাউট আ ডাউট, যে সময় তারা একটা তারা চাইলো to take the leadership of the Muslim world, especially with the Jerusalem issue, with the Palestinian issue. তারা মনে করলো exporting the revolution, exporting the revolution. একসময় আমরা শুনতাম যে তারা একটা মিশনারি স্টেট, তারা তো থিওক্রেসি, তো তারা একটা ইমাম সাহেব তারা মনে করে তারা একটা মিশন হইলো আমরা দাওয়াত দেওয়া লাগে, similar to Saudi. In that sense, Saudi and pre-MBS Saudi, before MBS Saudi and Iran had similarities. দুইটা তারা একটা শরীয়ত রুল, দুইটা তারা খুব restricted in many issues, দুইটা তারা একটা মিশনারি। সৌদিতে তারা ওয়াহাবি হল কে এক্সপোর্ট করলো, and ইরানটা তারা এক্সপোর্ট করলো তারা মিশনারিজ ভায়া। বাট ইরানটা তারা সফিস্টিকেটেড, ফিলসফিটা সফিস্টিকেটেড, তারা ফিকটা জাফরি ফিকটা খুব সফিস্টিকেটেড। আনফর্চুনেটলি সৌদিতে কোনো সফিস্টিকেশন নাই। So it's old, not only old, তারা একটা মানুষটা অত সফিস্টিকেটেড, তারা হলো বেদুইন মানুষ। আমাদের ইরানের মানুষ হলো সফিস্টিকেটেড মানুষ, সিভিলাইজেশনাল মানুষ, কালচার্ড মানুষ। ইভেন বিফোর ইসলাম অ্যান্ড জুইন ইসলাম তারা একটা খুব and also তারা একটা রেজিস্ট্যান্ট হলো ফ্রম এগেইনস্ট দ্য ব্রিটিশ এন্ড দ্য রাশিয়ান। সৌদিতে কোনোদিন কলোনাইজ হলো না। আচ্ছা,
এখন যে অবস্থা আমরা আসছি মনে করেন যেটা আমরা উল্লেখ করছি যে 500-এর উপর লোক মারা গেছে এবং বিদ্রোহ এবং বিপ্লবের যে কারণ ইন্টারনেট বিভিন্ন জায়গাতে ইরানে বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গাতে এবং এবং এমন একটা সিচুয়েশন যখন ট্রাম্প সারা দুনিয়াকে মানে অবাক করে দিয়ে আনএক্সপেক্টেডলি হোয়াট হ্যাপেন্ড ইন ভেনেজুয়েলা এখানে তারা নাইজেরিয়া করলো, এর আগে তো নাইজেরিয়া করেছে কিন্তু ভেনেজুয়েলার ঘটনা তো সেই ইয়ের পরে কি বলে এটাকে জেনারেল নোরিয়েগার পরে এরকম ঘটনা তো এটাই এবং এই ঘটনার একটা ইয়েও আসছে যে ট্রাম্প এই ঘটনা ঘটার 24 ঘন্টা আগে তার যে এক্স বা তার যে ট্রুথ সোশ্যাল সেখানে সে ইরানের এই ধর্মঘট বা ইরানের এই সব ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তো এখন যে অবস্থাটা এসে দাঁড়ালাম আমরা এবং গ্লোবাল পরিস্থিতি ইসরায়েল এবং আমেরিকা এবং বলা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে আসছে যেটা যে খুব শীঘ্রই আমেরিকান হস্তক্ষেপও সেখানে হওয়ার সম্ভাবনা রয়েছে যে এরকম অবস্থায় এটাকে আপনি কি মনে করেন? ওকে, কয়েকটা জিনিস আমরা জানা লাগবো। আমেরিকা কিছু করতে পারতো না in terms of sending ground troops. Okay. Ground troops. You cannot compare Venezuela. Venezuela হলো generally speaking যে কে এখনটা vice president or acting president or prime minister Venezuela, she done a deal with Trump. She betrayed Trump. She betrayed Maduro. In Iran has a sophisticated system regardless. There is corruption. There may be rivalries within the Revolutionary Guard and some of the others as well. But America কোনোদিন তারা ground troops টা করতে পারতো না। আরেকটা জিনিসটা হলো America cannot do anything without the bases around the Gulf region. তারা কয়েকটা বেস আছে কাতারে, কয়েকটা বেসেস আছে সৌদি, কুয়েত, বাহরাইন, এক্সেট্রা। সো তারা যদি তারা করলে বেশি হলো তারা বম্বটা করবো, কয়েকটা বম্ব করবো। Iran may retaliate, but they don't have an aerial defense mechanism. So এইটা অ্যাডভান্টেজ হলো আমেরিকার অ্যাডভান্টেজ হলো বম্ব, বা বম্ব করতে কত বম্ব করবো। At the end যদি তুমি regime change করতে চাও, either you bomb the hell out of the person or you put ground troops. So my understanding is my own personal look, it's if there is going to be regime change, they're going to make even more sanctions, but there's already sanctions anyway. Then they're going to bomb. But remember, Iran is not the only target. তারা মেইন টার্গেট হলো ট্রাম্পটা, মেইন টার্গেট হলো চায়না। তারা চায় চায়না একটু উইক করতে চায়, বিকজ ভেনেজুয়েলা কি মেইনটা জিনিস হইলো, বিকজ মদুরো চাইলো instead of petrodollars, he wanted petro-yuan. One of the main reasons আমাদের ইরানটা sanctions 100% effect হলো না, because তারা একটা main business হলো between China and Iran using yuan. They escaped the American dollar system by paying in yuan, and in return in whatever the currency of the Iranians had as well. তারা একটা সিস্টেমটা instead of the settlements, international settlement systems, তারা একটা China settlement systemটা ইউজ করলো। এইটা জিনিসটা হলো most important. It's not just about the oil. It is about the war of the multipolar world, alternative to the dollar. ওকে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইরান সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা আবারও বিরতির পরেও ফিরে এসে ইরান সম্পর্কে আলোচনা করব। আরও অনেক কিছু বাকি রয়েছে, ইরানের লেটেস্ট ডেভেলপমেন্ট এবং কোন দিকে যাচ্ছে ইরান, রেজিমের পক্ষ থেকে যে হুঁশিয়ারি বা রেজিমের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা কি এই বিক্ষোভকে দমাতে পারে নাকি এটা আরও ফিউচারে নিয়ে যেতে পারে? এই সব বিষয়ে আরও বিশ্লেষণমূলক আলোচনা শোনার জন্য আমাদের সাথে থাকবেন। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতির পরে এসে এইসব আলোচনা আমরা করব। চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে।
দর্শক মণ্ডলী, বিরতির পর আবার আমরা ফিরে এসেছি সাপ্তাহিক মুসলিম ওয়ার্ল্ডে। এবং যারা বিরতির আগে এই অনুষ্ঠানে ছিলেন তারা দেখেছেন আমরা ইরান সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। যারা এই মুহূর্তে টেলিভিশন খুলেছেন, আমাদের আজকের যিনি গেস্ট হিসেবে আছেন বিশিষ্ট তরুণ বুদ্ধিজীবী মিজান ভাই। আমরা বিরতির আগে ইরানের ইতিহাস এবং ইতিহাসের আলোকে এই বিক্ষোভ যার কিছু কারণ খুঁজে বের করার চেষ্টা করেছি, এবং খুঁজে বের করার চেষ্টা করেছি এই সেন্সে যে কী কী কারণে এই বিক্ষোভগুলো হয়েছে। শুধু একটি কারণ নয়, অবশ্যই অর্থনৈতিক কারণ একটা বিরাট এবং আপনারা সবাই জানেন যে এই ইয়েটা শুরু হয়েছে ইরানি মুদ্রা যেটা রিয়েল সাংঘাতিকভাবে দরপতন হয়েছে, এবং $1 বোধহয় কত লক্ষ রিয়াল বোধহয় এখন। এটা খুব খুব সাংঘাতিক নেতিবাচক, এবং যার কারণে এটা শুরু হয়েছে সেভাবেই এই বিক্ষোভ 25শে ডিসেম্বরে। কিন্তু বিক্ষোভের এখন যে মাত্রা আজকে পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি, একটু আগে আমি এতে দেখতেছিলাম প্রায় 650 পিপল কিল বলে বিভিন্ন এতে দাবি করা হয়েছে। এবং কয়েক ঘন্টায় যে আমরা আপডেট যদি বলি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ইরানি ফরেন মিনিস্টার ব্রিটিশ ফরেন মিনিস্টারকে ইন্টারফেয়ার না করার জন্য বলছে তার দেশে। আবার বলেছে যে তারা আলোচনার জন্য প্রস্তুত যদি কোনো ইয়ে হয়। এবং রেজিমের পক্ষ থেকে বিশেষ করে আমরা দেখেছি আয়াতুল্লাহ খামেনির পক্ষ থেকে খুব হার্শ কমেন্টসই করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যা হয়ে থাকে থিওক্রেসি স্টেটে তো এগুলো গডস এনিমি, মানে রিয়ালিটি ভাই। লুক, নো রেজিম তারা চায়, তারা যাইতে চায়। জি, সেটাই। এখন রিয়ালিটি হলো এটা ঠিক আছে, কোন রেজিমই যেতে চায় না। এখন কয়েকটা জিনিস আছে, তার রেজিমটা নিজের ডিনাইল করে। ডিনাইল আছে। আমরা জানি তারা একটা করাপশন আছে, আমরা জানি তারা কয়েকটা প্রবলেম, তারা নিজের ভিতরে কয়েকটা ফ্যাকশন আছে। এবং আপনি এটা উল্লেখ করেছেন যে প্রো গভর্নমেন্ট র্যালিও তারা বের করে নিয়ে আসছে, প্রো গভর্নমেন্ট র্যালিও বের হয়েছে। বাট এট দ্য সেম টাইম নিজে ইরানটা নিজের ভিলায়েতুল ফাকির ভিতরে কয়েকটা ক্যাম্প আছে। একটা লিবারেল ক্যাম্প আছে, আমাদের প্রোগ্রেসিভ ক্যাম্প আছে, আমাদের রেজিম ক্যাম্প আছে, উইদিন আল্ট্রা কনজারভেটিভ, যারা কোনো কিছুকে ইয়ে করতে রাজি না। তারা নিজের ভিতরে কয়েকটা ক্যাম্প, নিজের একটা সিভিল ওয়ার আমরা জানি ডিবেট হলো। বাট কয়েকজন একটা জিনিস আমরা উই নিড টু আন্ডারস্ট্যান্ড, আফটার ইসরায়েলটা বম্ব করলো, তারা সারা দেশটা থেকে ইউনাইট হইলো। আমরা একটা ডিফারেন্স, আমাদের ডিফারেন্স। যদি আমরা রেজিমটা আমরা হরাইতে চাই, আমরা হরাইব। ওকে, তুমি আউটসাইড থেকে আইয়া আমরা শেখাইবা না, ইন্টারভিউ করো। যেটা বোধহয় আয়াতুল্লাহ খামেনি বলতে চেষ্টা করেছে যে এরা ট্রাম্প মানে কে প্লিজ করার জন্য অথবা ইয়েকে প্লিজ করার জন্য আমরা জানা লাগবো। এক্স ইলন মাস্ক নিজে স্যাটেলাইট, তার নিজের স্যাটেলাইটটা করেছে। সো আমরা জানি তারা কয়েকজন মিলিয়া, ট্রাম্প, ইলন মাস্ক, ইসরায়েল, তারা কয়েকজন মিলিয়া তারা একটা রেজিম তারা করতে চায়। কেন? আমরা জানি ফর মাল্টিপল রিজনস। এইটা হলো স্ট্র্যাটেজিক রিজনস। এইটা হলো তারা একটা পানিশ করতে চায় চায়নারে। তারা ডলার সিস্টেম, আমরা জানি ডলার সিস্টেম ইজ ফান্ডামেন্টাল বেসড অন দ্য পেট্রোল। এখন এই যে গ্রেট গেম আমরা আপনি বললেন, এই গ্রেট গেমে এখন দেখা যাচ্ছে যে আমরা যদি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তারপর যেমন ডোমেস্টিক, আবার ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে মনে করেন ইসরায়েল এবং মানে ইসরায়েলের প্রাইম মিনিস্টার এবং আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে মার্ক রুবিও এবং অন্যদের সঙ্গে আলোচনা করতেছে। এটা নিশ্চিত যে তারা কিছু করবে কি করবে না। অনেকেই মনে করতেছে যে আপনি বললেন যে কিছু না হলেও যে এদেরকে ইয়ে করার জন্য বোম্বিং টম্বিং এরকম অবস্থা আসতে পারে। কিন্তু অন্যান্য দেশের আপনার গ্রেট গেমের ইয়েতে বলতেছি, অন্যান্য দেশের বিশেষ করে ইভেন দেখলাম আমরা ভেনিজুয়েলার পরেও খুব টিমিড রিয়াকশন অন্যান্য এই গ্রেট গেমে চায়না বা রাশিয়া বা অন্যান্যদের ইয়েটা কি, এটা একটু আমাকে রিয়ালিটি হলো চায়না, রাশিয়া এন্ড ইরান এলাইটে ওয়ান অ্যাক্সিস, এক্স্যাক্টলি ওয়ান অ্যাক্সিস। তারা কয়েক বছর থেকে তারা একটা রিলেশনশিপ ডেভেলপ করেছে। নট অনলি তারা একটা ট্রান্স্যাকশনাল রিলেশনশিপ বিটুইন military relationship, right, plus cultural civilizational relationship. Reality হইলো Iran for many decades, at least 2 decades, তারা on behalf of the Muslim world,
তারা সিভিলাইজেশন ডায়ালগ করলো উইথ চায়না অ্যান্ড রাশিয়া। সুন্নি নেশন কোনোদিন করে না, মেবি টার্কিটা করলো। ওকে, দুই ডেকেড থেকে মেবি 3 ডেকেড থেকে 30 বছর থেকে নানি only recently সৌদিয়া তারা reapproachment করলো ইরানরে। This is a recent phenomenon. That's why Saudi is very quiet. Saudi, China আর যদি কোনো রিঅ্যাকশন শো করে রেকর্ড করতেছে না, বিকজ at the end তারা একটা নিজে সাফা করবে, তারা চায়না, তারা অলরেডি তারা সৌদি তার নিজে একটা পলিসি, আমরা চাই আমাদের দেশটা ডেভেলপ হতো, আমাদের নেশনটা হলো বলা। সৌদির ভিতরে সৌদির নিজের কয়েক পার্সেন্টেজ, আমি জানি না পুরা কত, তারা নিজের দেশ ইস্টার্ন সাইড তারা চায় না যদি ইরানটা ফল হইব, তারা একটা কনসিকুয়েন্সেস হইব, পক্ষ থেকে এটা কি তারা কি কোনো রিঅ্যাকশন? No, China is very silent because at the end of the day China is a rising power. Okay. তারা চিন্তা করে না কালকে আজকে, তারা চিন্তা করে 50 বছর পরে, 20 বছর পরে, 100 বছর পরে। তারা জানে, তারা অলরেডি জানে আমেরিকা এন্ড দ্য ওয়েস্ট ইজ ফিনিশড। ইটস 10 বছর 20 বছর পরে তারা একটা পাওয়ার থাকতো না। রিয়ালিটি ইজ সারাটা দুনিয়া ঘুম থেকে উঠে গেছে। ওকে, আরেকটা জিনিস হলো চায়নাটা তারা কয়েকটা সিস্টেমটা তারা মানাইলো, আমি কইলাম না নি, তারা চায়না ইজ অলরেডি বিল্ট অন অল্টারনেটিভ টু দ্য সেটেলমেন্টস পেমেন্ট সিস্টেম। এটা বলছিলাম না, এইটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। You cannot escape US sanctions because all the dollars go through the US system. তাই না? So if you want to avoid US sanctions, you have to pay it's the world currency law, US dollar. So এর লিগে চায়না তারা অল্টারনেটিভ। তারপর আপনারা বলতে চাচ্ছেন যে আমেরিকা যদি এরকম 2-4টা বোম টোম করেও, যে আপনার একটা মেজার দিয়ে যে ইজ নট এ ভেনিজুয়েলা ফর এক্সাম্পল, অতএব আমেরিকা ওই রকম রেজিম চেঞ্জ ওরকম তুলে আনা ওই সমস্ত রিস্কে না গিয়ে কিন্তু রিঅ্যাকশন কিন্তু শো করতে পারে, যেটা আপনার বোম টোম করতে পারে। তো বোম টোম করলেও আমার মনে হয় না চায়না বা রাশিয়া খুব বেশি রিঅ্যাকশন করবে, যেটা আপনি বলছেন they will not do. China and Russia, they will do most likely Russia and China they will provide weapons to the Iranians. They will not get involved with that way. Okay, way. Fine. আসুন ডোমেস্টিক এখন। ডোমেস্টিকে দেখা যাচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরনো যে রেজা শাহ পাহলভির ছেলে, এটা খুব ওয়েস্ট থেকে খুব ইয়ে করা হচ্ছে। এটা সমান জিনিস, যদি কালকে হাসিনা কয় আমি ফেরত আইতে চাই, আমি মহারানী হইতাম বাংলাদেশের, আমি নবাব না, আমার সানটা নবাব হইতো, বেঙ্গলের নবাব, মানুষ অ্যাকসেপ্ট করবো? তুমি পাগল নাকি? হ্যাঁ, কত বছর তুমি কি করলা? এটা কোনো ইয়ে না, ইম্পসিবল। তাহলে এইটা হলো একটা কমেডি, এইটা হলো একটা ডিস্ট্রাকশন, এইটা হলো এবং ওয়েস্টের এক ধরনের পাতানো ইয়ে দেখানো যে আবার লোকেরা ইয়ের থেকে মেজরিটি মানুষ চাইলো না Pavlovian distance because it became corrupt, and also even the secular Iranians যে কে রেজিমটা বালা পায় না, তারা নিজে Pavlovian distance, they don't want Pavlovian, তারাও আসলে এটা কোনো ইয়ে না, এটা কোনো বাট রেজিম যদি আপনার এখন এটা হচ্ছে কোশ্চেন, আমরা জানি না। আনফরচুনেটলি আমার দেশ সুন্দর লাগে, তারা এমনটা বম করব, এমনটা থ্রেট করব টু দ্য সারাউন্ডিং কান্ট্রিজ, they will either make a deal or they will weaken the regime so much it will collapse within itself. ওকে, কিন্তু ইরানের তো একটা বড় সমস্যা হচ্ছে, মনে করেন ফর এক্সাম্পল যদি কোনো অল্টারনেটিভ না থাকে তাহলে রেজিম চেঞ্জ তো এক ধরনের বড় ধরনের ক্রাইসিস তৈরি করবে, যেহেতু আপনি যেটা বললেন যে এখানে কোনো অল্টারনেটিভ তো তাই না। যেমন যদি ইরানটা সিভিল ওয়ার হইতো, এটা বিগ জিনিস, সারা এরিয়াটা will go crazy. পাকিস্তান ইম্প্যাক্ট হইব, আমাদের সেন্ট্রাল এশিয়াতে ব্যাপকভাবে ইম্প্যাক্ট হবে। কিন্তু এখন যে পর্যন্ত আমরা দেখতেছি এবং ইতিহাস ঐতিহ্য যা আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিচ্ছি যে আমেরিকা থেকে অথবা থ্রু আমেরিকা ইসরায়েল থেকে কিছু রিয়াকশন হতে পারে। কিন্তু আপনি কি মনে করেন যে এখন যে রেজিমের অবস্থা, রেজিম যে অবস্থা আছে, এই অবস্থায় একটা তো হচ্ছে যে কলাপস যদি করে, সত্যি রেজিম যদি কলাপস করে ফর এক্সাম্পল, কারণ ইন্টারনাল অবস্থাটা যে কি ভিতরে সেটা যদি তার যে রেভলিউশনারি গার্ড, আমরা জানি এত সহজ নয়, কারণ তার যে ইন্টারনাল রেভলিউশনারি গার্ড ইত্যাদি ইত্যাদি এগুলো খুবই শক্তিশালী। তো যদি এবং এটা পরিষ্কার যে হার্শ
অ্যাকশনই, কারণ তাদের যে বিচারপতি, প্রধান বিচারপতি, আর্মি প্রধানদের পক্ষ থেকে হার্শ ওয়ার্ডই করা হয়েছে, যে এদের সব মৃত্যুদণ্ড দেওয়া হবে অথবা এদের লং টার্ম ইত্যাদি ইত্যাদি করা হবে। তো এখন রেজিম যদি চেঞ্জ হয় তাহলে তো একটা বিরাট প্রবলেম, নাম্বার ওয়ান। এবং সেই দিকে গেলে কি হবে ফিউচারে সেটা আমরা বলতে, কিন্তু এখন যদি ইরানি রেজিম যদি যে কথা বলতেছে, আমি একদম লেটেস্ট নিউজে বলতেছে যে ইরান করতেছে আলোচনার জন্য আর কি, তেহরান ডিসকাশনের জন্য ডিল করতেছে, এই ডিল করার জন্য তারা ট্রাম্প বা অন্যান্যদেরকে আহ্বান করার জানিয়েছে। আপনি কি মনে করেন যে এটা হতে পারে বা এটাই ভায়াবল, বা কোন দিকে আপনার মানে আপনার অ্যানালাইসিসের রিঅ্যাকশন কোন দিকে যেতে পারে বলে ফিউচার আপনার কাছে মনে হয়? এইটা আরেকটা জিনিস আমরা জানি, তারা সবসময় তারা একটা ডেমনস্ট্রেশন হয়, কোন সময় ডেমনস্ট্রেশন খুব ভালো হয়, কোনো ভালো। রিয়ালিটি ইজ মেজরিটি তারা একটা থ্রু ওমান হইল তারা একটা নিউট্রাল স্টেট, ওমান আশেপাশে নিউট্রাল স্টেট। ওমান থেকে তারা ফাইনাল ডিসকাশন হইব যদি তারা নো ওয়ান ইন দ্য রিজন গলফ জিসিসি তারা চায় ইরানটা collapse হইব, যদি ইরানটা collapse অথবা সিভিয়ারলি ড্যামেজ হয়ে যায়। Absolutely right. তারা সিরিয়া কত বছর থেকে ড্যামেজ anyway, right? But Iran is a civilizational state. You explain that. এইটা জিনিসটা আমরা জানা লাগবো, because যদি ইরানটা ফল হয়, right? Not only Gulf states suffer, Qatar suffers, UAE suffers, because most of UAE is built by the Iranians, right? It's the Iranians. Qatar কাতারের গ্যাস তারা তো নিজেও তারা শেয়ার করে গ্যাস, রাইট? আরেকটা জিনিস নিয়ে আমাদের পাকিস্তান তো সাফার করবো because of refugee but also at Afghanistan will suffer, and all the other stan countries nearby, and obviously the biggest loser will be China won't be happy because this is their main source of oil. এখানে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে আমরা টার্কির কিছু ভূমিকা বোধহয় বিভিন্ন নিউজে টার্কিটা কিছু রাইভাল আছে, because pre-Ottoman pre-modern world modern nation type rival, plus at the same time টার্কিটা কিছু তারা একটা রাইভাল এর লেগে তারা তারা প্রো রেজিম নাই আর তারা অ্যান্টি রেজিম নাই, বুঝতে পারছি, একটা মিডল গ্রাউন্ড থেকে তারা করার চেষ্টা করছে। at the end that এই মিডল ইস্টটা সুপার পাওয়ার হইল টার্কি, আর অল্টারনেটিভ সুপার পাওয়ার হইল ইরান। এই দুইটা নেশন। সো যদি টার্কিটা ইন্টারেস্ট হইল একটু weaker Iran, then he can be upper hand in the Muslim world issues and things like that. Internally, কয়েকদিন আগে আমরা দেখলাম টার্কি and সৌদি তারা একটা রিঅ্যাপ্রোচমেন্ট করতেছে, আর তারা একটা কয়েকটা ইন্টারেস্ট, মিলিটারি ইন্টারেস্ট, strategic interest with Pakistan as well. Pakistan, I mean, there's a lot of noise from Pakistan, a lot of publicity, a lot of noise, a lot of propaganda. আমরা পুরা জানি না এটা কতটুকু আসলে হাসলটা জিনিস হলো, বিকজ তারা একটা মেইনটা গোল হইলো আমরা যদি আমরা ওয়েপন্স সেল করি আমরা একটা ডেট ট্যাকলে করতে পারবো। I mean, this is not the way to build a country. Why do you want to build your nation by selling weapons on the grievance of somebody else? Is this the name of an Islamic state? কিন্তু একটা জিনিস আপনাকে আমি একটু করতে চাই, সেটা হলো আমরা দেখেছি যে এই কিছুদিন আগেও ইভেন এই ইসরায়েলের যুদ্ধ বা আমেরিকার যুদ্ধ, এরা কিছু কিছু বিষয়ে অনেক ক্লেইম করেছে যে সে এই সমস্ত করেছে। যেমন মনে করেন সে একটা বড় ধরনের ডেভেলপ করেছে, যেটাকে আমরা বলি ড্রোনস বোধহয়, রাশা এটা ড্রোনস ইউজ করে, অন্যান্য ডিফেন্স অনেক কিছুতেই কয়েকটা ডিফেন্স কিন্তু কয়েকটা জিনিস আমি কয়েকটা জিনিস করি। লোক মনে রাখেন তারা হইল সিভিলাইজেশন, তারা মানুষটা হইল কর্মী মানুষ, তারা মানুষটা হইল স্ট্রং মানুষ, মাউন্টেনাস মানুষ, তারা সারা এরিয়াটা মাউন্টেনাস, এবং তাদের স্ট্রং সেন্স অফ देयर ওন প্রাইড এন্ড হিস্ট্রি। এক্স্যাক্টলি, নট অনলি দ্যাট, তারা কয়েকবার তারা একটা অকুপেশন হইল, colonial হইলো, তারা একটা মাইন্ডসেট হইলো অ্যান্টি কলোনিয়াল, তারা চায় ইন্ডিপেন্ডেন্স। গলফ নেশন কোনোদিন তারা একটা এগুলো তাদের মধ্যে কম্পারিজন নয়, পাকিস্তানের কোনো কম্পারিজন নয়। ওই যে আমরা এই দুইটা নেশনটা আমরা এখানে একটা ডিফারেন্স, এটা ডিফারেন্স আছে,
Iran, with difference. all the sanction, has achieved more than Pakistan. ঠিক ঠিক Self-sufficiency. Tara education system is better than Pakistan, and anything better than the Tara graduate always top marks. Very good people. তাহলে আপনি এই স্যাংশনটা একটা বিরাট ইস্যু দেখতেছেন Main স্যাংশনের কারণেই তারা আসলে তাদের অর্থনীতি গড়ে উঠতে পারে মেইনটা জিনিসগুলো তারা স্যাংশনটা নষ্ট তারা দর্শক এটাকে তারা হ্যান্ডেল করতে পারে না বা এটাকে তারা কোনোভাবে 50% থেকে কতদিন তুমি you're using the same parts from 1970s for your jumbo jets. Come on. You know, you're using the same parts. If it wasn't for the Chinese or the Russians, they would, it could have been far more worse. Reality is, look, the theology, the philosophy, the religious thing is a secondary thing. It's a secondary thing. Tara manush hole Shia. Tara manushta chai tarata understanding within their cultural realities. Eight is জিনিসটা আমরা কমেন্ট করতে পারতাম না. It's not আমাদের responsibility to comment whether it's good or bad. Yes, তারা নেশনটা করাপ্ট হয়ে গেছে, তারা রেজিমটা করাপ্ট হয়ে গেছে, বাট মানুষের স্ট্যান্ডার্ড অফ লাইফ এবং অর্থনীতির যে একটা পুরো চলতেছে সে ব্যাপারটা পরিষ্কার। Look, listen, 50 years of sanctions, even in the West, আমাদের তো ক্রাইসিস দেখেন না, কস্ট অফ লিভিং ইজ রিডিকুলাস। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এটা একটা পয়েন্ট, কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট যে ইনিশিয়ালি যখন এটা শুরু হয়, মনে করেন প্রথম 3-4 দিন আমরা দেখেছি, ইভেন ফার্স্ট উইক পর্যন্ত আমরা দেখেছি যে মৃতের সংখ্যা অত বেশি হয় নাই, মানে মনে করেন 25 তারিখে যদি শুরু হয়ে থাকে কমই হয়েছে, কিন্তু গতকালকে এবং কালকে 3-4 দিন থেকে এবং আমরা দেখেছি একটু বোধহয় ডিফারেন্স অফ দ্য আমরা পেয়েছি রেজিমের মধ্যে। যেমন আমরা প্রেসিডেন্টের পক্ষ থেকে যখন স্টেটমেন্ট দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট বলেছে যে তাদের এটা এরকম শোনার জন্য বা একটু মানে by America and quite a Western regimes called Tara Chai regime change. No doubt about that. And also Tara Chai to teach China a lesson. They want, because at the end of the day, look, America can only survive on petroleum dollars. That's the bottom line, petroleum dollars. As the global South has now woken up, the BRICS nations. Iran is one of the founding nations of BRICS nations. এবং আপনি দেখেছেন কিনা যে একটা বিরাট ব্রাজিল ঘটনাও ঘটছে এর মধ্যে, রাশিয়া, ইরান, সাউথ চায়না, আফ্রিকার একটা নেভাল এক্সারসাইজ, সেখানে ইরান সাংঘাতিকভাবে আমেরিকা এটা নিয়ে রিঅ্যাক্ট করেছে। ইরান কেন এখানে, কিন্তু তারা ব্রিক্স এর এক্সাম্পল দিয়েছে, তারা এক্সাম্পল দিয়েছে বিকজ তারা চায় লোক আমরা নিজে একটা স্যাংশন হয়ে plus all the problems তারা তেমন নেভাল এক্সারসাইজ করলো নো ব্যাড। কিন্তু আমার এখন যদি রেজিমের মানে আপনার কি মনে হয় যে রেজিম এখন এই যে ফেইলিওর, মানে অর্থনৈতিক ফেইলিওর, একদম সিরিয়াসলি বলতে চাচ্ছি যে অর্থনৈতিক যে ফেইলিওর, look, reality is, look, even with the sanction or no sanctions, even with look, there is no replacement for Khamenei. Khamenei's পরে Khamenei হলো Ayatollah right hand man or close to that first generation. It's a age difference. It's a generation difference. Right? তারপরে কেউ আমরা জানি না কে আসবে। Automatically আমরা জানি রেজিম কতদিন বাস্তা না পরে organically or inorganically আমরা জানি না। But reality is it's going to be a very different regime post Khamenei. It could be more liberal, but it will probably be still, some sort of vilayat faqih, sort of, modification or some changes of the vilayat faqih. Mostly, America chai tara rock the boat joldi korta sar, horaita sar. But the reality is, tara main enemy huilo China. Main enemy huilo China because Venezuela আর Iran ta connection is very close. Globally দেখেন, এবং ইরানকে যদি এরকম ভাবে উইক করা যায়, look, Iran, because Venezuela decided to remove themselves from petrol dollars, tara chailo yuan, right? Smacks Iran. But main জিনিস America কেন তারা অ্যাটাক করলো ভেনেজুয়েলা, এবং এত কুইকলি এইভাবে এটা কিন্তু because of Panama Canal control হইছে আস্তে আস্তে চায়নার উপরে। So যদি China is the main
target for South America. You've now destroyed them, destroyed the opportunity. Now you want to destroy that opportunity with their biggest source of oil. Oil. Because at the end of the day, they get oil from Iran and they get oil from via the Saudi state and Gulf states, and they get refined in Iran. Because at the end of the day, Iran does not have the money. Tara posha nai, tara ta system ta upgrade korte cha. Because remember BRI, Belt and Road Initiative. China Belt and Road Initiative হলো Iran, Iraq, Middle Eastern countries. ওই অঞ্চল এরপর তো এক্সটেন্ড করে এসেছে একদম পাকিস্তান এইদিকে আরেকটা উইং আসছে and middle countries এই লিগে ওয়েস্ট আমেরিকা ভালো লাগে না এটা জিনিস আর কিছু না ইটস মেইনলি টু ট্রেড competition thing. The religious element is nonsense. It's mainly Western competition হলো আমরা চাই না ইতারা পেট্রোল ডলার্সটা রিপ্লেস করতে চায়। গ্লোবাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন তাহলে রেজিমের যে রিয়াকশন বা রেজিম যা করছে বা ফিউচারে যা করবে সে ব্যাপারে আপনার আমাদের কোনো কনফিডেন্স নাই রেজিম থাকবো। ওকে এটা আমার কনফিডেন্স রেজিমের কি করা উচিত? Most likely regime will become weaker or there'll be a modified version. Okay. I am hoping Iran doesn't collapse. Okay. Right? Hoping doesn't collapse. But I don't trust. আমাদের কোনো ট্রাস্ট নাই আমেরিকা যে সময় ট্রাম্পে আর আমেরিকা আমরা নিজে দেখলাম না ইরাক যে সময় তারা রেজিম চেঞ্জ করলো It's a civil war in Iraq. কিন্তু একটা জিনিস আপনি কনফার্ম করলেন যে এই রেজিম চেঞ্জ বা এখানে ইরান করে এটা নিয়ে কোনো গ্লোবাল কিছু হবে এমন কিছু না আপনার কাছে মনে হচ্ছে? আমি জানি না করা যায় না বিকজ ডিপেন্ড করে কে পাওয়ার যদি someone who's sympathetic to America, then it's going to be a problem. Okay. It's going to be more Ashanti, it's going to be more Shantrashi, it's going to be more civil war type of. It's going to become like an Iraq. Going to be like an Iraq. Judi JKI and Judi KI are America took sympathize kolle because you're going to have elements of 50 years of government sympathizers. You know the IHRC, you know the what is it? The Iranian Revolutionary Guards and military, the whole infrastructure. Yeah. The whole infrastructure. 50 বছর পরে you can't just disband it overnight. It's going to take another 20-30 years just to defeat them. You know, it's naive to think যদি আমরা regime change করে আমরা সকলটা হরাই দিব. You're just removing the old man. The old man is irrelevant. Khamenei is irrelevant. খামেনের আগে খামেনের পিছে কয়েকজন আছে। এবং আপনি ইন্টারেস্টিং পয়েন্ট যেটা বললেন যে তুমি যেখানে ইজি ফর এক্সাম্পল ইরাক সেইখানে রেজিম চেঞ্জ করে সেখানে তুমি হ্যান্ডেল করতে পারলে না আর এই রেজিম তো হচ্ছে একটা রিয়ালিটি হলো যুদ্ধ রেজিম চেঞ্জ মেক্স মানি ফর আমেরিকা মেক্স মানি যুদ্ধ হলো ব্যবসা peace process, peacemaking হলো ব্যবসা এটা হলো ব্যবসা যুদ্ধ থাকলে সিভিল ওয়ার থাকলে অশান্তি থাকলে আমরা একটা গানটা বেসমুখিলা আমরা একটা ড্রোনসটা কিলা বেসবো ড্রোনটা বেসও লাগবো আমরা পিস কনফারেন্স কিলা করবো পিস কনফারেন্স মানে হইলো ড্যামেজ লিমিটেশন So you're going to do all this nonsense. আমরা negotiations একদিন করতে নাই and the politicians have to justify their existence with this nonsense. It's so nonsense. Thank you Mizan bhai for your thoughtful discussion in terms of global perspective থেকে ইরানের বর্তমান অবস্থা এটা কোথায় গিয়ে এন্ড আপ হতে পারে আমরা জানি না তবে রেজিম যেভাবে রিঅ্যাক্ট করেছে বা রেজিম যেভাবে কাউন্টার রিঅ্যাক্ট করেছে তাতে আমরা এখনো শিওর না যে এই রেজিম উইল সার্ভাইভ ইভেনচুয়ালি অর এই রেজিম উইল কলাপস অর উইল বি উইকেন্ড কোনটা হতে পারে আগামী 1-2 সপ্তাহের মধ্যেই আমরা সেই ইন্ডিকেশন পেয়ে যাব এবং এটা নিয়ে যে দুনিয়াব্যাপী একটা বড় ধরনের যুদ্ধ হবে এটাও আশা করি না আমাদের গেস্ট এটা অ্যানালাইসিস করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আগামী সপ্তাহে আমরা অন্য ইস্যু নিয়ে আপনাদের সামনে সাপ্তাহিক মুসলিম ওয়ার্ল্ডে ফিরে আসব আশা করি আমাদের সাথেই থাকবেন আজকে আমাদের এটুকুই সময় ছিল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ